ওদিকে বাড়ি থেকে একের পর এক কল এসেই যাচ্ছে সকলের ফোনে, কিন্তু কেউই কারো ফোন তোলার সাহস কিংবা ধৈর্য অবধি পাচ্ছে না। পাবে বা কি করে? অপারেশন শুরু হবার পর থেকে এ নিয়ে 100টা ফোন এসেছে বাড়ি থেকে। যতবার তারা ফোন তুলছে ততবারই শোনা গেছে বাড়ির সকলের ক্রন্দনরত কণ্ঠ। তায়েব সাহেব মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলেন। তিনি মনে মনে রবকে ডাকছেন। একটু পর পর ঠিক তখনই অপারেশন থিয়েটারের গেট খুলে যায় আর নার্সরা স্ট্রেচার করে কবির সাহেবকে নিয়ে বেরিয়ে আসেন ধীরে ধীরে। রেহান তৎক্ষণাৎ বসা থেকে উঠে এগিয়ে আসে। তাসিক সাহেব করিডোরের শেষ সীমানায় ছিলেন। তিনি এইসব দেখা মাত্র এক প্রকার দৌড়ে এলেন। তায়েব সাহেবও দুরু দুরু বুকে কাপা কাপা বদনে এগিয়ে এলেন স্ট্রেচারের কাছে। রেহান তড়িঘড়ি করে অস্থির গলা জিজ্ঞেস করে বসে, ডাক্তার, ইজ এভরিথিং ওকে? সার্জন হাসলেন একটুখানি। তিনি মুখ থেকে মাস্কটা সরিয়ে সহাস্য মুখে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। এই কথা শোনা মাত্র যেন এক বুক স্বস্তি নিঃশ্বাস ফেললেন সকল। তায়েব সাহেব সশব্দে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাসিক সাহেব নিঃশব্দ চোখে বড় ভাইয়ের নিস্তেজ মুখটার পানে তাকিয়ে আছেন। মানুষটা মুখ ফুটে বলতে অব্দি পারছে না কিছু। কেন যেন এই মুহূর্তেও গলাটা ধরে আসছে তার। ইচ্ছে করছে চিৎকার দিয়ে কাঁদতে, কিন্তু তার পারছেন কই। রেহান তৎক্ষণাৎ দেরি না করে বাড়িতে কল লাগায়। ওপাশে একটি মাত্র রিং হতেই কলটা রিসিভ করে কানে থাকা রুহি মেয়েটা তৎক্ষণাৎ অস্থির হয়ে বলতে থাকে, আব্বুর কি অবস্থা? অপারেশন কি কমপ্লিট? অপারেশন সাকসেসফুল হয়েছে তো? আব্বুকে? রুহির একের পর এক জিজ্ঞাসায় ভেজা চোখে হাসলো রেহান। ছেলেটার শার্টের হাতায় চোখ দুটো মুছে নিয়ে দৌড়ে আসা কঞ্চে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। থমকায় রুহি। নিঃশ্বাসের ওঠানামা বেড়ে যায়। সাদা শরীরে বয়ে যায় অনিয়ন্ত্রিত কম্পন। রুহির পাশে বসে আছে বাড়ির সকলে। মেয়েটার হঠাৎ এহেন স্তব্ধতা দেখে গলিজায় মোচড় দিয়ে উঠে জুবাইদা বেগমের। তিনি বেগম মেয়েকে আলতো করে ধাক্কা দিয়ে কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? কথা বলছিস না কেন? না। এহেন কথা তো স্তব্ধতা কাটে না রুহির। অদূরে দাঁড়িয়ে থাকা রাফিয়া বেগম এবার খানিকটা অস্থির হলেন। তিনি ছুটে এসে রুহির হাত থেকে ফোনটা নিয়ে কানে ঠেকান। নিজের কাপা কাপা কণ্ঠে রেহানকে জিজ্ঞেস করেন, কি অবস্থা ওখানকার? রেহান আবারও একই উত্তর দিল। রাফিয়া বেগম আলগোছে চোখ দুটো বন্ধ করে নিলেন। ফোনটা ধীরে ধীরে তার কান থেকে নেমে এলো বুক বরাবর। রাফিয়া বেগম ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে উঠছেন, আলহামদুলিল্লাহ। জুবাইদা বেগম ছলছল চোখে বান্ধবীর পানে তাকান। মানুষের দৃষ্টিতে স্পষ্ট লেপটে আছে একরাশ জিজ্ঞাসাবোধ। তিনি কাপা কাপা হাতটা দিয়ে কোনো মতে রাফিয়া বেগমকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? রাফিয়া বেগম তৎক্ষণাৎ চোখ মেলে তাকান। তিনি হুট করে কোনো আগাম সতর্ক ছাড়া জড়িয়ে ধরলেন জুবাইদা বেগমকে। জুবাইদা বেগম হতবিহ্বল হয়ে গেলেন এহেন কাজে। রাফিয়া বেগম খুশিতে আত্মহারা হয়ে বলতে লাগলেন, আমার রোদ পেরেছে জবা, অপারেশন সাকসেসফুল। জুবাইদা বেগমের ছলছল চোখ জোড়া এবার আর বাদ মানল না যেন। তার চোখ ফেটে বেরিয়ে এলো অশ্রু ছাড়া। তিনিও তৎক্ষণাৎ শক্ত করে জড়িয়ে ধরলেন রাফিয়া বেগমকে। কাঁদতে কাঁদতে বলেন, আলহামদুলিল্লাহ। কবির সাহেবকে আইসিইউতে লাইফ সাপোর্ট রাখা হয়েছে। আগামী 48 ঘন্টা খুব ক্রিটিক্যাল তার জন্য। এরই মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে বেঁচে থাকা খুব মুশকিল হয়ে পড়বে মানুষটার জন্য। রেহান রোজের কেবিন এসেই তার চোখে পড়ে কেবিনের একপাশে সোফায় মাথা হেলিয়ে বসে থাকা রোদ্রের দিকে। রেহান ধীর পায়ে এসে বসলো রোজের পাশে। রোজরও রেহানের উপস্থিতি টের পেল কিনা কে জানে। ছেলেটা এখনো আগের ন্যায় মাথা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার এক হাত নিজের উরুর উপর, অন্য হাত সোফার হাতলের উপর রাখা। রেহান এবার নিজে থেকেই খানিকটা গলা খাকারি দিয়ে উঠছে। রৌদ্রকে এমন নির্বিকার ভাবে বসে থাকতে দেখে বলে ওঠে, রৌদ্র হয়তো ভাই, তুই ঠিক আছিস? ঠোক গেল একটা। ওই যে তার অ্যাডভান্স অ্যাপেলটা হুট করেই কেমন ওপর নিচ বারবার নেমে আসলো। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র নিজে ধরে আসা কঞ্চে বলতে লাগলো, আমার আর কি হবে বলতো? আর কি বা বাকি আজকে হওয়ার মতো? এন কথায় রেহান আহত চোখে তাকালো রৌদ্রের দিকে। ছেলেটা কি এখনো ওই বিষয়গুলো নিয়ে ভাবছে? এখনো কষ্ট পুষে রেখেছে মনে? রেহান নিজের এন ভাবনাগুলো সমাপ্তি ঘটিয়ে বলে উঠছে, রোদ, কি নিয়ে টেনসড তুই? রৌদ্র এবার চোখ মেলে ঘাড় পাকিয়ে তাকায় পাশে বসা রেহানের দিকে। রেহান তৎক্ষণাৎ খানিকটা ভরকে যায়। রৌদ্রের দৃষ্টি দেখে হঠাৎ ছেলেটার চোখ দুটো এমন লাল হয়ে গেল কেন? চোখে মুখে ফুটে উঠেছে এক প্রকার বিষাদের ছাপ। রেহান অস্থির হয়ে বলতে লাগলো, কি হয়েছে তোর? আমায় খুলে বল সবটা, এক্ষুনি বলবি। রৌদ্র ব্যথাতুর হাসি চাঁদলো ঠোঁটের কোণে।
ছেলেটা আবারও সোফায় মাথা এলিয়ে বসলো, তারপর নিজের শুষ্ক অধচেরা জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, রেহান আব্বু সুস্থ হয়ে যাবে তো রেহান? আমি আব্বুকে ফিরিয়ে আনতে সক্ষম হব তো? ছেলে হিসেবে এবারেও কি ব্যর্থ হয়ে যাব আমি? শুকুচকায় সন্ধ্যান গলায় বলে ওঠে। রৌদ্র আবার আহত হাসল, চোখ গোল করে খানিকটা নিঃশ্বাস ফেলে মোটা হয়ে আসা কঞ্চে বলল, এক ভালোবাসার পরিণতি হিসেবে নিজের সবগুলো প্রিয় মানুষকে হারাতে বসেছি আমি রেহান। এই দেখ না, আজ আমার জন্য আব্বুর কি হাল হয়েছে। আমি এখনো শতভাগ নিশ্চিত নই আব্বু ফিরবে কিনা। আমি আমি এখনো আমার মাকে দৃঢ় কণ্ঠে বলতে পারছি না কখন আব্বুর জ্ঞান ফিরবে। বিশ্বাস কর রেহান, আজ যদি আব্বুর কিছু হয়ে যায় তাহলে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। রিয়ান ফুস করে এক খুচরো নিঃশ্বাস ফেল। রৌদ্রর কাজ চেপে খানিকটা আশ্বাস দেওয়া কঞ্চে বলল, আল্লাহকে ডাক ভাই, ইনশাল্লাহ আব্বুর ঠিক জ্ঞান ফিরবে, তুই দেখে নিস। রৌদ্র মাথা নাড়ে, খানিকটা নাক টেনে ওভাবে পড়ে রইল নিজের মতো করে। ছেলেটার মনের মধ্যে চলতে থাকা ঝড়টা যে এত সহজে থামবার পাত্র নয় কে জানে। পরবর্তীতে আবারও কোন পরীক্ষার সম্মুখীন হতে হয় তাকে। গভীর রাত, সময় বোধহয় 3:30। হসপিটালের চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে এক প্রকার। রেহান তাসিক সাহেব শুয়ে আছেন অন্য একটি কেবিনে, আর রৌদ্র সে বসে আছে বাবার আইসিইউতে। দুজন নার্স দু একবার তাকে বলে গিয়েছে কেবিনে গিয়ে খানিকটু রেস্ট নিতে, কিন্তু কে শোনে কার কথা। ছেলেটা সে কখন থেকে একই ভঙ্গিমায় বাবার বেডের পাশে চুলতে বসে আছে, তার গোলাটো দৃষ্টি বাবার নিঃশব্দ মুখটার উপর নিবদ্ধ। রৌদ্র খানিকটা ঢাক টানে এবার। সেই টুল ছেড়ে উঠে গিয়ে বাবার পা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, তারপর বাবার পা দুটো নিজের বুকের সঙ্গে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। এই নিঃশ্বাস যেন কোনো সাধারণ নিঃশ্বাস নয়। নিঃশ্বাসের প্রতিটি আসা যাওয়া স্পষ্ট বোধগম্য হচ্ছে ছেলেটার বুকের কষ্টগুলো। রৌদ্র খানিকক্ষণ চুপ থেকে হঠাৎই কান্না শুরু করে, যে কান্নায় নেই কোনো শব্দ, আছে শুধু ব্যথার নিঃশব্দ উপস্থিতি। রৌদ্র বাবার পায়ের উপর মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে নিচু কঞ্চে বলল, আমি কেন ওকেই ভালোবাসতে গেলাম আব্বু? কেন আমার অবচেতন মন ওর জন্যই দুর্বল হয়ে পড়লো? ওকে এতটা ভালোবাসার আগে আমি মরে গেলাম না কেন? ওকে ভুলে থাকার মতো অভিশাপ আমার কপালেই কেন আসলো আব্বু? কেন আমার এই দুর্ভাগ্য হলো যেখানে তোমার আর ওর মাঝে যে কোনো একজনকে বেছে নিতে হবে? আমি কেন এতটা দুর্ভাগা হলাম আব্বু? কেন হলাম? নীরবতায় সে থাকা কেবিনটিতে রৌদ্রের বিলাপ কি কারো কান অব্দি গেল না তো। রৌদ্র ধীরে ধীরে নিজেকে সামলানোর প্রয়াস চালায়। কাঁদতে কাঁদতে ছেলেটার চোখে মুখে যাচ্ছে তাই অবস্থা। রৌদ্র নাক টেনে কেমন অবুঝের মতো বলতে লাগলো, আব্বু, ও আব্বু, পৃথিবীতে নাকি সেসব মানুষই সবচেয়ে বড় হতভাগ্য যারা কিনা নিজেদের ভালোবাসাকে পেয়েও হারায়। আব্বু জানো, আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি পৃথিবীর সেই সকল হতভাগ্যদের তালিকায় শেষ পর্যন্ত আমার নামটাও থাকবে। ও যদি আমার ভাগ্যে নাই থাকতো তাহলে ওর সঙ্গে এত ভয়ঙ্কর রকমের ভালোবাসা হলো কেন আমার? কি করে এই অনুভূতির যন্ত্রণা ভুলবো আমি? ভাগ্যে না থাকলে মনের উপর কেন বসতি করতে এলো ও? আমি আমি এখন কি করবো আব্বু? কি করলে তোমরা সবাই ভালো থাকবে? কতগুলো বলে খানিকটা দম নিল রৌদ্র। পরক্ষণে ছেলেটার কেমন ভেজা চোখে ব্যথাতুর হাসি দিয়ে বলতে লাগলো, কথাটা শেষ করে রৌদ্র বাবার এমন যদি হতো, আমি মরে গেলে যদি সবটা ঠিকঠাক হয়ে যেত, তাহলে বিশ্বাস করো আব্বু, আমি রৌদ্র অনেক আগেই মরে যেতাম। কিন্তু এটা যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। একটুও পারছি না এতটা সাহসী হতে। কেন পারছি না জানো? কারণ আমি চাই আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাদের সঙ্গে বাঁচতে, আমার সানশাইনের কোলে মাথা রেখে মরতে। এই লোভে এখনো মরতে পারছি না আমি। এদিকটায় আমি এতটা লোভী হলাম কেন আব্বু? কেন আমার ভেতরে এতটা লোভ এলো? পায়ের উপর নিজের গা ছেঁকায়, তারপর নিজের সিক্ত চোখ দুটো বাবার দিকে তাক করে হালকা হাসিতে বলতে লাগলো, আশা করি আমার পরবর্তী সিদ্ধান্তে তুমি এবং আমার সানশাইন দুজনেই ভালো থাকবে আব্বু, ভীষণ ভালো থাকবে। সকালের আলো ফুটেছে বেশ আগে। এরই মধ্যে আইসিইউতে এসে তারা ঢুকলো দুজন নার্স, আর মুহূর্তেই তারা চমকে উঠলো ভেতরকার পরিবেশ দেখে। রাতে ডিউটিরত নার্স শুয়ে আছেন সোফার উপর। শুয়ে আছেন বলতে আবার কি, তিনি তো রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছেন। আর রৌদ্র সে পেশেন্টের ট্রেন ফ্লুইড চেক দিচ্ছে, ইউরিনের পরিমাণ হিসেব করছে। কিয়ৎক্ষণ বাদে নার্সদের মধ্যে একজন এগিয়ে আসেন দ্রুত কদমে, অন্যজন ছুটে যান ঘুমন্ত
নার্সের দিকে। তিনি ঘুমন্ত নার্সকে প্রায় ঠেলে ঠুলে ডাকতে লাগলেন। এই সিথি আপু, এই সিথি আপু, উঠেন। আপনি রোগীর খেয়াল রাখা বাদ দিয়ে ঘুমোচ্ছেন? ঘুমের মাঝে হঠাৎ এমন হাঁকটাকে এক প্রকার হকচকিয়ে ঘুম ছেড়ে উঠে বসে নার্স সিথি। আশেপাশে পরিস্থিতি বুঝতে মিনিট খানিক লেগে যায় তার। পর করে নিজের কৃতকর্মের কথা মনে পড়তে এক প্রকার লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়াইছে। এমনিতেই সারা রাত ডক্টর রোজরই কেবিনে থেকে পেশেন্টের দেখভাল করেছে। সে তো এসেছে ভোরের দিকে। সে ভোরে এসেই কখন যে এভাবে সে বলল টেরই পেল না মির্জা। সিথি এদিক ওদিক দৃষ্টি ফেলে তার পাশে দাঁড়ানো নার্সি তাকে কুনুই দিয়ে হালকা গুঁতো দিয়ে ফিসফিস করে বললাম, কি করলে আপনি? স্যার তো এক্ষুনি ক্লাস নেওয়া শুরু করে দিবে। এক কথায় ভয় ভয় বার দুয়েক শুকশো ঢুকলো সেতে। পরে করে রোদ্রের দিকে তাকাতে দেখতে পায় রোদ্র ব্যস্ত হাতে পেশেন্টকে ইন্টারভেনশন ফ্লুইড এবং ওষুধ দিয়ে যাচ্ছে, যেটা কিনা তাদের দায়িত্ব। নার্স স্মৃতি তড়িঘড়ি করে এগিয়ে আসেন রুদ্রের নিকট। তিনি কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলেন। কথাটা বলতে দেরি, তার দিকে আগুন চোখে তাকাতে দেরি নেই রুদ্রর। ভাব এমন, এই আগুন চোখেই বুঝি সে ঝলসে দিবে এই নার্সকে। নার্স পড়কে যায় রুদ্রের এহেন দৃষ্টি দেখে। সে খানিকটা ঠোক গিলতে তার কানে আসে রুদ্রের কাছ কাছ কঞ্চ, আউট। নার্স হকচকে উঠছে আবারও। সে তৎক্ষণাৎ মাথা নিচু করে দাঁড়ায়, হাতে হাত রেখে কচলাতে থাকে অস্থিরতায়। মুহূর্ত বাদে রুদ্র আবারও বললাম, আই সেড গেট আউট। এবার বুঝি টনক নড়ল নার্সের। সে তড়িৎ গতিতে রুম ছেড়ে বেরিয়ে গেল। না জানি এখানে আর একটু থাকলে এই ডক্টর আর কি কি বলে বসে তাকে। স্মৃতি বেরোতে বাকি দুজন নার্স জড়সড় হয়ে নিজেদের কাজে মনোযোগ টানে। রৌদ্র তাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে পেশেন্টের সব কিছু চেক করে যাচ্ছে। সময় ছুটে যাচ্ছে তার আপন গতিতে। দেখতে দেখতে কেটে গিয়েছে 45 ঘন্টা। এই সময়টুকুর মাঝে রৌদ্র খুব একটা জরুরি না হলে হসপিটাল থেকে সরেনি একটুর জন্য। এরই মধ্যে বাসায় গিয়েছিল শুধু একবার, তাও শুধু গোসলটা সেরে আবার ছুটে এসেছে হসপিটালে। তাছাড়া এহসান বাড়ির সকলে একবার দুবার এসে দূর থেকে দেখে গিয়েছেন অচেতন কবির সাহেবকে। সাব্বির সাহেব আজ বেশ কিছুক্ষণ হসপিটালেই ছিলেন। এই তো মিনিট 10 হবে তিনি চলে গিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। কেননা এই মানুষটাও তো বেশ দুর্বল, জ্বরটা বোধ হয় নেমেছে একটুখানি। আর অমনি ছুটে এসেছেন ভাইকে দেখতে। এভাবে হসপিটালে বাড়িতে দৌড়াতে থাকলে তিনিও অচিরেই বিছানা ধরবে, সে খবর কি আর তার আছে? রৌদ্র নিজে রাউন্ড সেরে আবারও কবির সাহেবের কেবিনে আসেন। দেখতে দেখতেও সময় ফুরিয়ে আসছে, অথচ মানুষের জ্ঞান এখনো ফিরছে না। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে রৌদ্রের চিন্তা। সে ধীর পায়ে এগিয়ে আসে বাবার কাছে। বেডের পাশে চুলচায় বসলো নিঃশব্দে। তারপর বাবার মুখপানে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল খিয়ত খান। হুচ করে তার চোখ বেয়ে আবারও গড়িয়ে পড়লো 2 ফোঁটা নোনা জল। রৌদ্র সেগুলোকে মুছল না, ঝরতে দিল আপন মনে। তাছাড়া কি লাভ তাদের মুছে? সেই তো আবারও ঝরিয়ে পড়বে তারা। রৌদ্র এবার কঞ্চ খাদে নামিয়ে বলতে থাকে, আর কত শাস্তি দিবে আব্বু? এবার না হয় একটু ওঠো, দরকার বকো, মারো, দরকার হয় বাড়ি থেকে বের করে দাও আব্বু। তাও প্লিজ ওঠো আব্বু, আমার বুক কাঁপছে, বিশ্বাস করো আমি ভয় পাচ্ছি আব্বু। ও আব্বু, তুমি না আমায় বলেছিলে একবার তুমি সবচেয়ে বেশি আমায় ভালোবাসো, তাহলে আজকে এত ডাকার পরও উঠছো না কেন আব্বু? আমি কি এতটাই খারাপ হয়ে গিয়েছি তোমার কাছে আব্বু? আমায় কি একটু ক্ষমা করা যায় না আব্বু? তুমি যা বলবে আমি তাই করবো আব্বু। তুমি দয়া করে তুমি এবার ওঠো, তোমার কিছু হয়ে গেলে আমার মাও যে মরে যাবে আব্বু। কথাগুলো আদৌ শুনলো কি কবির সাহেব? না, অচেতন মানুষ কি আর শোনে এসব? রৌদ্র মাথা নুইয়ে রেখে কাঁদছে নিঃশব্দে। কাদার প্রকোপে শরীরটাও ক্ষণে ক্ষণে কাঁপছে তার। শ্যামবরণ মুখশ্রী হয়ে গেছে রক্তবর্ণ। রৌদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। টেবিলের উপর পড়ে থাকা রিপোর্টটা তুলে চেক করতে থাকে কিছু একটা। পরক্ষণে সেখানে এসে উপস্থিত হয় একজন নার্স। রৌদ্র তাকে কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে আসে আইসিইউ থেকে। তোর বাবার জ্ঞান ফিরেনি রোদ? কাপা কাপা দুর্বল কঞ্চে কোনো মতে ফোনে কথাটা বললেন জুবাইদা বেগম। রৌদ্র মায়ের কথার প্রত্যুত্তরে মনে রইল কিছুক্ষণ। হয়তো মনে মনে কথা গোছাচ্ছে ছেলেটা। রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেলে যে না কিছু বলতে যাবে, অমনি একজন নার্স এক প্রকার ছুটে এসে তার কেবিনে। রৌদ্র হকচকে উঠে নার্সের অমন ছুটে আসা দেখে সে কানে ফোন রেখে অস্থির গলায় জিজ্ঞেস করে বসে। হোয়াট হ্যাপেন্ড? নার্স হাঁপাচ্ছে আর এদিকে রৌদ্র হচ্ছে বিরক্ত। সে দাঁতে ধর চেপে আবারও জিজ্ঞেস করে, কথা তো বলবেন? নার্স এবার বহু কষ্টে মুখ খুললেন। তিনি থেমে থেমে বললেন, স্যার, আপনার বাবার জ্ঞান ফিরেছে। ব্যাস
এইটুকু কথাই বুঝি শুনল রৌদ্র। এরপরই সে কান থেকে ফোনটা ফেলে তড়িৎ গতিতে দৌড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। রৌদ্র ছুটে আসে আইসিইউতে আগে থেকে উপস্থিত ছিলেন আরো দুজন ডক্টর। তারা রৌদ্রকে এভাবে ছুটে আসে দেখে সাইডে সরে দাঁড়ালেন। রৌদ্র কাঁপা কাঁপা বদনে বাবার দিকে এগিয়ে আসে। কবির সাহেব চোখ দুটো বন্ধ করে রেখেছেন, চোখের পাতা নড়ছে সামান্য। রৌদ্র ধীরে ধীরে বাবার দিকে ঝুঁকে দাঁড়ায়, আলতো করে থেমে থেমে ডাকে, আব্বু। কবির সাহেবের চোখের পাতায় আবারও নরম চরণ দেখা দিল। রৌদ্র ভেজা চোখে হাসলো খানিকটা। সে জিভ দিয়ে ছোট ভিজে আবারও ডাক দিল পাপাকে। আব্বু, শুনতে পাচ্ছ আমায়? কবির সাহেব ধীরে ধীরে মাথা কাত করে পাশে তাকালেন, তারপর চোখ মেলে খানিকটা শিকুচকে ছেলের দিকে তাকালেন, খানিকটা গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। এত তো ডাকাটাকির কি আছে? কবির সাহেবের এহেন বাক্য আইসিইউতে উপস্থিত সকলেই একযোগে হেসে উঠলেন। রৌদ্র হাসল নিঃশব্দে, চোখ দিয়ে তার এখনো গড়িয়ে পড়ছে অশ্র। সে অশ্রু বুঝি খুশির অশ্রু। কিয়ৎক্ষণ বাদে সহকারী সার্জন এবং ডক্টর আহমেদ সহস্র মুখে বলেছেন, ওয়েল ডান ডক্টর রুদ্র, আপনি করে দেখালেন। তবে আমরা গিয়ে প্রেসিডেন্টকে এখনই খুশির খবরটা দিয়ে আসি তাহলে। বাই। বলেই তারা বিদায় নিলেন আইসিইউ থেকে। তাদের বের হওয়া মাত্র রৌদ্র অস্থির হয়ে বলতে লাগলো, আব্বু, তুমি কি ঠিক মতো দেখতে পাচ্ছ সব? কোথাও কি ব্যথা লাগছে তোমার? কথা বলতে কষ্ট হচ্ছে না তো? আমায় বাকিটা আর বলতে পারল না রৌদ্র। তার আগেই কবির সাহেব থেমে থেমে বলতে লাগলেন, শান্তিতে তো মরতেও দিচ্ছ না আমায়। যতবার যাচ্ছি ততবারই বুঝি টেনে হিস্ট্রে নিয়ে আসছো। আবার কি শুরু করলে তুমি? আমার তো বয়স হয়েছে নাকি? এবার না হয় যেতে যেতে পারতে। কথায় রৌদ্র আবারও বেজা চোখে হাসল। এবার সে হাসিতে শব্দ হলো কিছুটা। রৌদ্র ঠোঁচ কামড়ে বাবার দিকে তাকায়। কবির সাহেব এখনো শিকুচকে তাকিয়ে আছেন ছেলের মুখের দিকে। মুখে কেমন কপট ভাব এঁকে রেখেছেন তিনি। রৌদ্র এবার নিচু কঞ্চে বলল, বলেছিলাম না আমার সব আয়ু তোমার হোক? আমার আয়ু কি এত কম নাকি যে তোমায় চলে যেতে দিব এত তাড়াতাড়ি? তাছাড়া আমার তো এখনো বিয়েই হয়নি। আগে আমার বিয়েটা হোক, তারপর 10-12টা বাচ্চা হলে তাদের সঙ্গে তো তোমাকেই খেলতে হবে, তাই না? এত কিছু না করে কিভাবে তোমায় যেতে দেই বলো তো? কবির সাহেব ছেলের এহেন লাগামহীন কথায় চোখ মুখ কুচকে ফেলেন। সঙ্গে সঙ্গে মুখ কুচকে বলে বসছেন, বেয়াদব ছেলে, তোমার চোখে মুখে এই অবস্থা কেন? ঠিকঠাক ঘুমানি নাকি? বাবার মুখে এমন কথা শুনে আলতো হাসলো রৌদ্র। সেটা সচল হয়ে দাঁড়িয়ে আলগোছে চোখ থেকে চশমাটা খুলে নিল ডান হাতে। এরপর আঙুল দিয়ে চোখের দুটোর কার্নিশ চেপে ধরল হালকাভাবে। এদিকে কবির সাহেব এখনো কুচকে তাকিয়ে আছেন ছেলের পানে। তিনি হয়তো অপেক্ষা করছেন নিজের কাঙ্ক্ষিত উত্তর পাওয়ার আশায়। রুদ্র খানিকটা সময় নিয়ে ধিমি স্বরে বলল, তুমি উঠে গিয়েছো না, তাই এবার ঘুমাবো, ভীষণ আরামে ঘুমাবো। কবির সাহেব বিমূঢ় চোখে তাকিয়ে রইলেন ছেলের মলিন মুখটার দিকে। সেটা চোখে মুখে যেন স্পষ্ট ফুটে উঠেছে ক্লান্তির ছাপ। কবির সাহেব খানিকটা গম্ভীর হয়ে কিছু বলতে যাবেন, তার আগেই বাদশাহ রৌদ্র তড়িঘড়ি করে বলল, আর কথা বলো না, এই মুহূর্তে নিজেকে রেস্টে রাখো। অগত্যা এমন কথায় চুপ করে গেলেন কবির সাহেব। এমনিতেও মানুষটা নিজের খানিকটা কষ্টই হচ্ছিল কথাগুলো বলতে, তাই তিনি আর তেমন হম্বিতম্বি না করে আলতো করে নিজের চোখ দুটো বন্ধই করে বুঝে নিলেন। রৌদ্র বাবার চুপ হয়ে যাওয়া দেখে ফুস করে নিঃশ্বাস পেল খানিকটা। অতঃপর বাবার ভাইটাল সায়েন্স, বিপি, পালস রেট, অক্সিজেন সবটা বেশ মনোযোগ দিয়ে পরখ করতে লাগলো। ঠিক এমন সময় আইসিইউতে একজন ছেলে নার্স। রৌদ্র একবার আর চোখে তাকালো তার দিকে। পর করে নার্সকে হাতের ইশারায় নিজের কাছে ডাকে। নার্সও বাদুদের মতো মাথা নিচু করে রৌদ্র থেকে 2 হাত দূরে এসে দাঁড়ালো। রৌদ্র তখন গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, আমি এখন অফ ডিউটিতে যাচ্ছি। আমার অবর্তমানে আব্বুর পেশেন্টের দিকে কড়া পর্যবেক্ষণ রাখবেন। খেয়াল রাখবেন পেশেন্ট যেন যত সম্ভব কম কথা বলে। আইভি ফ্লুইড যেমনটা চলছে তেমনটাই চলতে থাকুক। আর হ্যাঁ, ওনার সাপোর্টিভ কেয়ারে যেন বিন্দুমাত্র ত্রুটি না থাকে। গট ইট? নার্স বাতুদের ন্যায় মাথা নাড়ায়। যদিও সে মনে মনে খানিকটা অবাক হয়েছে রৌদ্রের এইরূপ কথা শুনে, কেননা রৌদ্রের বলা সকল কথাগুলো নার্স হিসেবে আগে থেকে জানা তার। তবুও ডক্টর রৌদ্র কখনো এভাবে তাকে কথাগুলো বললো, এটাই হয়তো বোধগম্য হচ্ছে না বেচারার। কিছুক্ষণ নিজের এহেন চিন্তা ভাবনা বিভোর থেকে অবশেষে নার্স নিজের কাজে লেগে পড়ল। রৌদ্র একবার বাবার দিকে সরু দৃষ্টিতে তাকালো, পরক্ষণেই
আর কিছু না বলে চলে গেল রুম ছেড়ে। প্রায় মিনিট 40 পর রোদ্রের গাড়ি এসে থামলো বাড়ির সামনে। রৌদ্র গাড়ি থেকে বেরোতে দেখতে পায় বাড়ির সামনে আরও একটি অপরিচিত গাড়ি দাঁড় করা। রৌদ্র ওর গাড়িটির দিকে বাঁকা চোখে তাকালো। কিয়ৎক্ষণ কিছু একটা ভেবেচিন্তে অবশেষে বাড়িতে ঢুকলো। আর অমনি কেউ একজন ফুট করে হাজির হলো তার সামনে। রৌদ্র থমকায়, ফ্রিকুচকে তাকায় সামনে দাঁড়ানো ব্যক্তিটির পানে। দেখতে পায় তার বড় মামি সহাস্য মুখে তার দিকে তাকিয়ে আছে। রৌদ্র খানিকটা অবাক হয়ে কিছু বলতে যাবে, অমনি তার আগেই রৌদ্রের বড় মামি কেয়া হামিদ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, কেমন আছিস রোদ? কতগুলো দিন বাদে দেখতে পেলাম তোকে। ইউকে থেকে ফিরে তো ভুলে গিয়েছিস আমাদের, একটিবারও যেচে পড়ে খোঁজ নিলি না, ভাবা যায়? রুদ্র স্মিত হাসল, কোনরূপ বনিতা ছাড়াই গম্ভীর কণ্ঠে জবাব দিল, কে বলল খোঁজ নেইনি মামুনি? মামার সঙ্গে তো সপ্তাহে অন্তত একবার হলেও যোগাযোগ হয়েছে আমার। তার কাছ থেকেই বরাবরের মতো খোঁজ খবর নিয়েছি আমি। কেয়া বেগম খানিকটা হাসলেন বোধ হয়। তিনি হাসি মুখে রৌদ্রের এক হাত টেনে তাকে সোফায় বসালেন, এমনকি নিজেও তার পাশে বসলেন। পরক্ষণে তিনি মুখ ফুটে কিছু একটা বলতে যাবেন, তার আগেই ড্রয়িং রুমে উপস্থিত হলেন রৌদ্রের বড় মামা হামিদুর রহমান। তিনি এসেই বলতে লাগলেন, জানিস রোদ, আমি কিন্তু তোর মামুনিকে প্রতিবার জানিয়েছি তোর খোঁজ নেওয়ার ব্যাপারটা, তবুও দেখ এখন এমন একটা ভাব করছে না যেন আমি তাকে কোনোদিনই কিছু বলিনি এ ব্যাপারে। স্বামীর মুখে এমন কথা শুনে তৎক্ষণাৎ মুখ ভেঙচি কাটেন কেয়া বেগম। খানিকটা মুখ ঝামচি দিয়ে বলে উঠছেন, হয়েছে, থাক, আর বলতে হবে না। এই রোদ, ভাই সাহেবের এখন কি অবস্থা শুনেছিস? জ্ঞান ফিরেছে? রোজ আদো করে মাথা নাড়ল, হাতের বাহুতে পড়ে থাকা অ্যাপসন খানিকটা নাড়িয়ে আবারও বলল, আলহামদুলিল্লাহ, এখন তাড়াতাড়ি সুস্থ হওয়ার পালা। কেয়া বেগম ফস করে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলেন। তখনই জুবাইদা বেগম ধীর পায়ে এসে দাঁড়ালেন ড্রয়িং রুমে। যদিও তার রুম থেকে ড্রয়িং রুমের দূরত্ব খুব একটা বেশি নয়, তবুও এইটুকুন পথ আসতে যেন হাঁপিয়ে উঠেছেন মানুষটা। দুর্বল শরীরটা নিয়ে দাঁড়াতে খানিকটা টলতে লাগলেন তিনি। রৌদ্র মায়ের এহেন অবস্থা দেখে তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। চট জলদি মায়ের কাছে এসে মাকে আগলে নেন নিজের সঙ্গে। জুবাইদা বেগম ছেলেকে হেসে ছেলের বাহু চেপে ধরলেন, তারপর ছেলের সঙ্গে পায়ে পা মিলিয়ে সোফায় গিয়ে বসলেন। ওদিকে কেয়া বেগম ও হামিদুর রহমান রৌদ্রের এমন দায়িত্বশীলতা দেখে বেশ মুগ্ধ হলেন। তাছাড়া এই মুহূর্তে কেয়া বেগমের চোখ দুটো যেন শুধু মুগ্ধতাই নয়, বরং এক অন্যরকম খুশিতে চকচক করছে। হয়তো রৌদ্রের মতো ছেলেকে নিজের জামাতা হিসেবে কল্পনা করতেই এই খুশি তার। এমনিতেও তিনি মনে মনে বহু আগে রৌদ্রকে নিজের মেয়ের জামাতা হিসেবে কল্পনা করে এসেছেন। সময় সুযোগের অভাবে হয়তো এতদিন বলতে পারেননি ব্যাপারটা, কিন্তু গত কয়েকদিন আগে কবির সাহেবের অমন অসুস্থ হয়ে যাওয়ার কথা শুনে নিজেদের আর আটকে রাখতে পারলেন না। হামিদ পরিবার এই তো গতকাল ফ্লাইটে এসে ঢাকা পৌঁছেছেন তারা। অন্যদিকে রোজও তার মাকে সোফায় বসে মাথায়টা আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। জুবাইদা বেগম মাথা নুইয়ে রেখেছেন। রোজ এবার মায়ের নত মুখটা নিজের দু হাতের তালুতে নিয়ে খানিকটা উঁচিয়ে তুলে নরম কণ্ঠে বলল, এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে আম্মু? আর কদিন পর আব্বু যখন সুস্থ হয়ে বাড়িতে ফিরবে, তখন যদি তোমায় এভাবে অসুস্থ দেখে, তাহলে কি আর তার ভালো লাগবে? অ্যাটলিস্ট এইটুকুর জন্য হলেও নিজেকে সুস্থ রাখার ট্রাই করো। জুবাইদা বেগম কি বুঝলেন কে জানে, তিনি ছেলের কথায় ফিক করে হেসে ওঠেন। গালের উপর ছেলের হাত দুটোকে আলতো করে মুখের সামনে এনে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললেন, ছেলে আমার বড় হয়ে গেছে গো, মাকে কেমন বড়দের মতো বোঝাতে শিখে গেছে। রৌদ্র হাসলো গাল ভরে, মায়ের কপালে আলতো করে ঠোঁটের ছোঁয়া দিয়ে বলে ওঠে, ছেলে মেয়ে বড় হলে বাবা মা হয়ে যায় বাচ্চা, এই যেমন তোমরা হচ্ছ। অনেক নিজের রুমেই ছিল এতক্ষণ। ইরাকে সেই 2 দিন ধরে ট্রাই করে যাচ্ছে, কিন্তু মেয়েটা যেন গাল ফুলিয়ে রেখেছে তার সঙ্গে, কিছুতে কল রিসিভ করছে না। এই নিয়ে ছেলেটার ভারী মন খারাপ। অনেক মুখে আধার নামিয়ে ঘর থেকে বেরোয়, তখনই তার সামনে এসে হাজির হয় শেষের। মেয়েটা বোধ হয় এদিক দিয়ে সিঁড়ি বেয়ে নামতে যাচ্ছিল, কিন্তু হুট করে অনেক সামনে পড়ায় থেমে যায় তার পথচকল। শেষের মুখে খানিকটা সৌজনের হাসি টেনে বলতে লাগলো, কেমন আছিস অনিক? অনেকের বিগড়ে থাকা মেজাজটা আরেক ধাপ বিগড়ে গেল শিশিরকে দেখে। এই মেয়েটা এসেছে পর থেকে অনেক নিজেকে ঘরবন্দি করেছে, আর করবেই বা না কেন? ওর জন্যই কি আর কম ভুল বোঝাবুঝি হয়েছিল
তার এবং রোজের মাঝে। তাছাড়া শিশির এসেছে পর থেকে সারা বাড়ি ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে। এই মেয়ের হাবভাবে বোঝার জো নেই এই সত্যি কারো অসুস্থতার খবর শুনে এসেছে কিনা। অনেক নাক ফুলিয়ে শ্বাস টানলো খানিকটা। শিশির তখন আবারও জিজ্ঞেস করে বসে, কি রে, কি বললাম শুনতে পাসনি? কি ভাবছিস এত? অনেক হৃদয় কুচকে ফেলে এহেন কথা শুনে। সে মুখের আদরে খানিকটা বিরক্তির ছাপ ফুটিয়ে বলে ওঠে, ভালো আছে। ব্যাস এতটুকুই বলল ছেলেটা। এরপর শিশিরকে এক প্রকার উপেক্ষা করে সরে গেল সেখান থেকে। এদিকে শিশির হতবিহ্বল হয়ে গেল অনেকের কর্মকাণ্ডে। ছেলেটা কি দিনকে দিন ম্যানার্স ভুলে যাচ্ছে নাকি? কই সে নিজ থেকে খোঁজ খবর নিবে তার, তা না করে উল্টো পিঠ দেখিয়ে চলে গেল। শিশির খানিকটা অপমানিত বোধ করলো। সে তড়িঘড়ি করে অনেকের রুমের সামনে থেকে সরে গিয়ে সিঁড়িতে পা রাখলো নামার উদ্দেশ্যে। তখনই রৌদ্র এসে দাঁড়ালো সিঁড়ির শেষ প্রান্তে। ছেলেটা বুঝি দোতলার দিকে আসছে। শিশির রৌদ্রকে দেখা মাত্র থমকে দাঁড়ালো। মুখে খানিকটা হাসি ঝুলিয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। রৌদ্র মেয়েটার দিকে একটিবারের জন্য ফিরেও তাকালো না। ছেলেটার ভাব এমন, এই মুহূর্তে তার সামনে বুঝি কেউ নেই। শিশির খানিকটা আহত হলো রৌদ্রের এমন ভাব ভঙ্গিতে। তবুও সে নিজের মনটাকে শক্ত করে রেখে এক সিঁড়ির নিচে এসে দাঁড়ালো। রৌদ্র যখন তার পাশ দিয়ে চলে যাচ্ছিল তখনই শিশির বলে ওঠে, রোদ কেমন আছিস? রৌদ্র থামলো না। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কোনো রকম ভাবলেশীন ভঙ্গিতে জবাব দিল, দেখতেই পাচ্ছিস। রৌদ্রের এমন কথা আহত চোখে তাকায় শিশির। ছেলেটার চলে যাওয়া দেখে সে একবার পিছু ডেকে বলে উঠছে, রোদ আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। রৌদ্রের পদযুগল এই পৌঁছে থামলো। ছেলেটা ঘাড় পাকিয়ে পেছনে তাকিয়ে কর্কশ গলায় বলে উঠছে, তোর আবার কিসের কথা আমার সাথে? শুনে রাখ মেয়ে, তোর সঙ্গে কথা বলতে মোটেও ইন্টারেস্টেড নই আমি। সো নেক্সট টাইম আর এসব বলতে আসবি না, খবরদার। কথাটা বলি রৌদ্র কটকট পায়ে সেখান থেকে চলে গেল। এদিকে তার চলে যাওয়ার পথে আহত চোখে তাকিয়ে রইল শিশির। হয়তো সে ভাবছে তাদের এতগুলো বছরের বন্ধুত্ব কি ফিকে হয়ে গেল রৌদ্রের কাছে। একতরফা ভালোবেসেছে বলি কি এতটা অবহেলা তার প্রতি? রৌদ্র বিরক্তিতে মুখ কুচকে এগিয়ে যাচ্ছে নিচের রুমের দিকে। এসেছে পর থেকে একটার পর একটা বিরক্তিকর কাণ্ড হয়ে যাচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে সেটা যেন একেবারেই তিতি বিরক্ত। রৌদ্র শার্টের হাতে গুটাতে গুটাতে এমন সময় অরিন বের হয় রুম থেকে। রৌদ্র এক মুহূর্ত থামলো মেয়েটাকে দেখে। এতক্ষণে যেন তার সকল ক্লান্তির অবসান ঘটল। ছেলেটার কুচকে রাখা হৃদয় কেমন যেন শিথিল হয়ে এলো আপনি। রৌদ্র অনিমেষ চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। অরিন খানিকটা নড়িচড়ে দাঁড়ালো। মেয়েটার আবার ইদানিং কি জানি কি হয়েছে। সে কেন যেন রৌদ্রের চোখে চোখ রাখতে পারছে না। ভাব এমন, তার চোখে চোখ রাখলে বুঝি তার সকল মনের কথাগুলো এক নিমিষেই পড়ে ফেলবে রৌদ্র। যদিও অরিনের এমন সব ভাবনাগুলো মোটেও অহেতুক না। রৌদ্র যে সত্যি মেয়েটার চোখের দিকে থাকলে তার মনের কথাগুলো পড়ে ফেলার সক্ষমতা রাখে। অরিন কিছুক্ষণ দুরমুনা করলো নিজের দরজার সামনে দাঁড়িয়ে। কি একটা অবস্থা! মেয়েটা না পারছে রৌদ্রের সামনে থেকে সত্যি, আর না পারছে রৌদ্রকে উপেক্ষা করে যেতে। পা দুটো ফ্লোরের সঙ্গে কেমন যেন আটকে গিয়েছে বোধ হয়। এই মুহূর্তে অরিনের মনে হচ্ছে তার পা দুটো যেনই তো সজ্র। ভাবা যায় কেমন হুচ করেই বেমানি করে বসলো তার সঙ্গে। অরিন যখন নিজের ভাবনায় নিমগ্ন তখনই রৌদ্র এগিয়ে আসে দু কদম মেয়েটার কাছ থেকে। খানিকটা দূরত্বে দাঁড়িয়ে তার হাত দুটো নিয়ে নেয় নিজের হাতের মোছায়। অরিন ভরকে যায় এহেন কাজে। সে অবাক চোখে তাকে রৌদ্রের দিকে। রৌদ্র মেয়েটার অমন দৃষ্টিতে তেমন কোনো পাত্তা না দিয়ে নমনীয় কণ্ঠে বলে উঠে, হাতের ব্যথা কমেছে? অরিন মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা নাড়ায়। মেয়েটা আবার কি হলো কে জানে। সে কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে রৌদ্রের দিকে। রৌদ্র তখন চমৎকার হাসি টানো ছোটের কোণে আলতো করে স্বরে ফের বলে, খেয়েছিলি ঠিক মতো? অরিন এবারেও খানিক মাথা নাড়ায়। রৌদ্র এবার কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। ছেলেটার চোখে মুখে স্পষ্ট লিপ্টে আছে এক অগাধ তেষ্টার ছাপ। ভাব এমন তার চোখ দুটো বুঝি মেয়েটার মুখপানে তাকিয়ে থেকে নিজেদের তেষ্টার নিবারণের ব্যস্ত। রৌদ্র তখন হঠাৎ কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে বলে ওঠে, নিজের খেয়াল রাখতে শিখ জান বাচ্চা। সব সময় তো আর আমি থাকবো না তোর খেয়াল রাখার জন্য। এবার না হয় নিজেকে সামলাতে শিখে নে। এহেন কথা হুট করেই মুখের আদরে পরিবর্তন নামলো অরিনের। মেয়েটার মুখ থেকে যেন এক মুহূর্তের জন্য রক্তই সরে গেল।
সে কেমন অস্থির হয়ে বলতে লাগলো, মানে আপনি থাকবেন না মানে কি? কোথায় যাবেন আপনি? রৌদ্র মেয়েটার এইরূপ অস্থিরতা দেখে ফুস করে নিঃশ্বাস ফেলো, চোখে মুখে কপট ভাব নিয়ে বলতে লাগলো, এত আলগা পিরিতি দেখাতে হবে না তোর। আমি থাকলেই কি আর না থাকলেই কি, তুই নিজের মতো থাক, ভালো থাক, দ্যাটস ইট। কথাটা বলেই রুদ্র চলে গেল অরিনের সামনে থেকে। অথচ বেচারি অরিন হতবাক হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো মনে মনে রোদ্রের অমন প্রহেলিকা মোড়ানো টুকরো টুকরো কথাগুলো বোঝার চেষ্টা চালাচ্ছে সে। দেখতে দেখতে কেটে গেল আরও 5 দিন। এরই মধ্যে বদলে গেছে এহসান বাড়ির পরিবারের অনেক কিছু। এতদিন ধরে বাড়ির প্রতিটি মানুষের মাঝে সেই বিষাদ নামক শব্দটা ছিল, আজ যেন তা একেবারে মুছে গিয়েছে সকলের মন থেকে। কেননা আজকেই কবির সাহেবকে বাড়িতে নিয়ে আসা হবে। এই কয়েকদিনের সর্বোচ্চ সেবায় কবির সাহেব এখন বেশ